প্রিয় শিক্ষার্থী, আজকের এই অনলাইন অ্যাসাইনমেন্ট ক্লাসে আমি তোমাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও সৃষ্টিকর্তার অশেষ কৃপায় ভালো আছি এবং সুস্থ আছি। আজকে তোমাদের অর্থাৎ নবম শ্রেণীর কৃষি শিক্ষার যে অ্যাসাইনমেন্ট রয়েছে, আমি সেই অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। আজকে আমরা অ্যাসাইনমেন্টের যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব, সেই বিষয়গুলোর ভিতর রয়েছে মাছের সম্পূরক খাদ্য, মাছের সম্পূরক খাদ্যের গুরুত্ব, মাছের খাদ্যের এফসিআর নির্ণয়, খাদ্যের গুণগত মানের মূল্যায়ন নির্ণয় এবং ইউরিয়া মোলাসেস খড় তৈরি এবং এর প্রয়োগ পদ্ধতি নিয়ে। প্রথমে আসি মাছের সম্পূরক খাদ্য এবং এর গুরুত্ব বিষয়টা নিয়ে। মাছের দৈহিক বৃদ্ধি এবং বেঁচে থাকার জন্য মাছ পুকুরের থেকে প্রাকৃতিক পরিবেশ থেকে ফাইটোপ্লাঙ্কটন, জুপ্লাঙ্কটন, ক্ষুদিপানা, তারপর হচ্ছে ছোট ছোট কীটপতঙ্গ, পুকুরের তলদেশের যে কীট লার্ভা, কেঁচো, ছোট ছোট যে শামুক, ঝিনুক থাকে, এগুলা সে খেয়ে বেঁচে থাকে। কিন্তু অধিক উৎপাদন পাওয়ার জন্য, পুকুরের অধিক ঘনত্বে পোনা ছাড়ার জন্য বা মাছ চাষ করার জন্য এই যে প্রাকৃতিক যে খাদ্য আছে, এই প্রাকৃতিক খাদ্যটা যথেষ্ট পরিমাণে থাকে না। এর জন্য কি করতে হয়? বাইরে থেকে খাবার দিতে হয়। এই প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি মাছকে বাইরে থেকে অতিরিক্ত যে খাদ্য দিতে হয়, সেটা হচ্ছে মাছের সম্পূরক খাদ্য। মাছের যে সম্পূরক খাদ্য দেওয়া হয়, এই সম্পূরক খাদ্যকে দুইটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে উদ্ভিদজাত খাদ্য এবং হচ্ছে প্রাণীজাত খাদ্য। উদ্ভিদজাত যে খাদ্য রয়েছে, সেই উদ্ভিদজাত খাদ্যের ভিতরে রয়েছে যেমন হচ্ছে চালের কুড়া, গম ও ডালের মিহি ভুসি, সরিষার খৈল, তারপরে ক্ষুদিপানা, রান্নাঘরের উচ্ছিষ্ট, বিভিন্ন রকম পাতা, যেমন হচ্ছে মিষ্টি কুমড়া, কলা পাতা, বাঁধাকপি, তারপর আটা, চিটাগুড়, এগুলো হচ্ছে মাছের উদ্ভিদজাত খাদ্য। এবং প্রাণীজাত যে খাবারগুলো রয়েছে, সেগুলোর ভিতরে রয়েছে যেমন মাছের গুঁড়া বা ফিশ মিল, রেশম কীট মিল, চিংড়ির গুঁড়া, কাঁকড়ার গুঁড়া, হাড়ের চূর্ণ, শামুকের মাংস, এগুলো হচ্ছে উদ্ভিদজাত খাদ্য, সম্পূরক খাদ্য। এবার আমরা মাছের যে সম্পূরক খাদ্য, সেটা আমরা সম্পর্কে জানলাম যে প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি মাছকে বাহির থেকে অতিরিক্ত যে খাবার দিতে হয়, সেটা হচ্ছে কি মাছের সম্পূরক খাদ্য। এবার আমরা জানবো মাছের সম্পূরক যে খাদ্য, সেই খাদ্যের গুরুত্ব। মাছকে নিয়মিত এই সম্পূরক খাদ্য সরবরাহ করা হলে অধিক ঘনত্বে পোনা এবং বড় বড় মাছ চাষ করা সম্ভব এবং অল্প সময়ে বড় আকারের সুস্থ সবল এবং পোনা উৎপাদন করা যায়। মাছের দ্রুত দৈহিক বৃদ্ধি ঘটে এই সম্পূরক খাদ্য যদি পুকুরে প্রয়োগ করা হয়, তাহলে মাছের যে রোগ প্রতিরোধ, সেই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। মাছের যে পুষ্টির অভাবে যে সব রোগ হয়, সেই রোগ থেকে মাছ মুক্ত হতে পারে এবং পোনার বাঁচার হার এটা বেড়ে যায় এবং সর্বোপরি কম সময়ে জলাশয় থেকে অধিক মাছ এবং আর্থিক মুনাফা অর্জন করা সম্ভব হয়। এটা ছিল মাছের সম্পূরক খাদ্য কি এবং তার যে গুরুত্ব বা প্রয়োজনীয়তা, সে বিষয়টা। এবার আমরা জানবো মাছের খাদ্যের এফসিআর নির্ণয়। শুরুতে আমরা জানবো এফসিআর আসলে কি। এফসিআর হচ্ছে ফুড কনভার্সন রেশিও। তোমাদের প্রায় পরীক্ষায় এই এফসিআর এর পূর্ণ অর্থ লিখতে আসে। তাহলে ফুড, সিতে হচ্ছে কনভার্সন। এই কনভার্সন বানানো অনেকেই তোমরা ভুল করে থাকো। সেটা হচ্ছে কনভার্সন বানানো হচ্ছে CONVERSION। তোমরা অনেকেই TION লেখা, আসলে এটা TION না, এটা হবে SION, ফুড কনভার্সন রেশিও। এই ফুড কনভার্সন রেশিও হচ্ছে কি, পুকুরে মাছকে মানে প্রয়োগকৃত যে খাদ্য এবং হচ্ছে মাছ খাদ্য গ্রহণ করার পরে মাছের যে দৈহিক বৃদ্ধি ঘটে, সেই তার অনুপাতটা, অর্থাৎ মাছকে প্রয়োগকৃত খাদ্যরে যদি আমরা দৈহিক বৃদ্ধি দিয়ে ভাগ দেই, তাহলে যে অনুপাত যেটা পাবো সেটা হচ্ছে মাছের এফসিআর। তা আমরা এখানে এফসিআর এর যে অঙ্ক আসে তোমাদের পরীক্ষায়, সেই অঙ্ক কিভাবে নির্ণয় করে আমরা সে সম্পর্কে জানবো। মনে করো তোমার একটা পুকুর আছে এবং সেই পুকুরে তুমি 2 কেজি পোনা পুকুরে ছেড়েছো এবং তুমি কি করছো, 6 মাস পর্যন্ত সেই পুকুরে 60 কেজি খাবার, সুষম খাদ্য দেওয়া হয়, সম্পূরক খাদ্য দেওয়া হলো এবং 6 মাস পরে তুমি পুকুরের যে মাছ 2 কেজি মাছ পোনা ছাড়া হয়েছিল, সেই পোনাগুলা যখন বড় হবে 6 মাস পরে, তখন তুমি সেই মাছগুলো ধরে দেখলে যে 40 কেজি মাছ পাওয়া গেছে। তাহলে মাছ পুকুরে ছাড়া হয়েছিল কয় কেজি? 2 কেজি।
আর শেষে 6 মাস পরে মাছ তোলার পরে দেখা গেল মাছ পাওয়া গেছে 40 কেজি, তাহলে মাছের দৈহিক বৃদ্ধি কত হয়েছে? 38 কেজি। আর এই 6 মাসে কত কেজি খাবার দেওয়া হয়েছে? 60 কেজি। তাহলে 60 কে যদি আমরা 38 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো কত? 1.57, অর্থাৎ 1.57 এত। তাহলে এই যে 2 কেজি পোনা ছাড়ার পরে 40 কেজি মাছ হলো 6 মাস পরে, এবং সেই 6 মাসে 60 কেজি যে খাবার দেওয়া হলো, এটা যদি বলা হয় যে পুকুরে, তাহলে এই পুকুরটার এফসি এর মান কত? তাহলে এফসি এর মান হবে 1.57। এভাবে আমরা পুকুরের এফসি এর মান নির্ণয় করতে পারি। তারপর রয়েছে পুকুরের মাছের খাদ্যের গুণগত মানের মূল্যায়ন। আমরা একটু আগে যে অঙ্কটা করলাম যে এফসি এর মান বেরিয়েছিল 1.57। মাছের যে খাবার দেওয়া হয় এই খাবার অনেক সময় কি হয়? অপচয় হয়। অর্থাৎ মাছ অনেক সময় আছে পুকুরে মাছে খাবার দেওয়ার পরে খাবারটা পুকুরের তলদেশে পড়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু মাছ খাবারটা খায় না, বা ওই খাবারটা কি হয়? অপচয় হয়। এভাবে মাছের অপচয় হইতে পারে, কিন্তু আমরা যদি এফসিআর নির্ণয় করি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে মাছ খাবারটা কি খেয়েছে নাকি খাবারটা কোনোভাবে অপচয় হয়ে গেছে, সেটা কিন্তু নির্ণয় করা সম্ভব। সেটা কিভাবে? মাছের গুণগত যে মানের মূল্যায়ন খাদ্যের, সেটা নির্ণয় করা যাবে যদি এফসিআর এর মান 1 এর যদি কম হয়, মানে 1 এর নিচে, আর যদি 2 এর উপরে যদি না আসে, অর্থাৎ 1 থেকে 2 এর ভিতর থাকে, তাহলে বুঝতে হবে যে মাছের যে খাবার দেওয়া হয়েছিল সেই মাছটা খেয়েছে এবং মাছ তার ফলে দ্রুত বৃদ্ধি পেয়েছে। যদি একটা পুকুরে ধরি যে 60 কেজি খাবার দেওয়া হয়েছে 6 মাসে, এবং 6 মাসে শুরুতে পুকুরে 2 কেজি পোনা চাষ করা হয়েছিল, এবং 6 মাস পর্যন্ত সেই পুকুরে 60 কেজি খাবার দেওয়া হয়েছে, এবং এই 60 কেজি খাবার খেয়ে 2 কেজি পোনা কত? 30 কেজি হয়েছে। এখন আমরা যদি ক্যালকুলেশন করি 60 আর উপর 30 থেকে 2 কেজি বাদে 28 কেজি, 2.14। এখানে দেখা যাচ্ছে যে এফসি এর মান কত? 2.14, অর্থাৎ 2 এর অধিক আসছে। তো সেক্ষেত্রে কিন্তু আসলে পুকুরটার মাছের কিন্তু ঠিকমতো খাবারটা খায় নাই, মানে মাছটার খাবার কি হয়েছে? অপচয় হয়েছে। অর্থাৎ 2 এর যেহেতু অধিক হয়েছে, মানে মাছের যে হারে দৈহিক বৃদ্ধি হওয়ার কথা সেই হারে কিন্তু বৃদ্ধি হয় নাই। অর্থাৎ 2 কেজি খাবার খেয়ে 30 কেজি মাছ পাওয়া গেছে, সেক্ষেত্রে কিন্তু অনুপাতটা আসছে 60:28, অর্থাৎ 2.14। এক্ষেত্রে কিন্তু মাছের খাবারটা অপচয় হয়েছে বোঝা যায়। আবার যদি এরকম হয় যে 25 কেজি 2 কেজি মাছ পোনা ছাড়া হয়েছিল, কিন্তু মাছের পাওয়া গেল হচ্ছে কত? 30 কেজি মাছ পাওয়া গেল, এবং এই 6 মাসে 25 কেজি যদি খাবার দেওয়া হয়, তাতে অনুপাতটা আসবে 25:28। সেক্ষেত্রে কিন্তু 0.89 আসে এফসি এর মান। এক্ষেত্রে কিন্তু বোঝা যাবে যে মাছের যে খাবার দেওয়া হয়েছিল সেই খাবারটা কিন্তু মাছ খায় নাই, অর্থাৎ পানির নিচে পড়েছিল। এইভাবে কিন্তু আমরা যদি এই এফসি এর মান যদি 1 থেকে 2 এর ভিতরে আসে, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে মাছের যে খাবার দেওয়া হয়েছিল সেই মাছ খাবার খেয়েছে এবং দৈহিক বৃদ্ধি হয়েছে। এভাবে আমরা কিন্তু মাছের গুণগত খাদ্য প্রয়োগ করলে মাছের যে গুণগত যে খাদ্যের মান, সেই মানটাকে তোমরা মূল্যায়ন করতে পারি। এবার আসি আমরা ইউরিয়া মোলাসেস খড় তৈরি ও এর প্রয়োগ পদ্ধতি সম্পর্কে। ইউরিয়া মোলাসেস খড় তৈরি করতে যে উপকরণগুলো দরকার সেগুলোর ভিতরে রয়েছে, যেমন খড় লাগবে 20 কেজি, তারপরে লাগবে ইউরিয়া লাগবে 1 কেজি, পানি লাগবে 20 লিটার, একটি মাঝারি আকারের ডোল লাগবে, সোলা ও ছালা লাগবে, এবং হচ্ছে কি মোটা পলিথিন লাগবে। এই উপকরণগুলো লাগবে। তোমরা পরীক্ষায় যখন মানে তোমাদের যখন অ্যাসাইনমেন্ট লিখবে, অবশ্যই তোমরা এই উপকরণগুলো এভাবে লিখবে এবং হচ্ছে এই চিত্রগুলোর অঙ্কন করবে। দেখো এখানে বাঁশের ডোল দেখা যাচ্ছে, একটা বাঁশের ডোল, এবং ইউরিয়া মিশ্রিত একটা বালতির ভিতরে কত কেজি ইউরিয়া? 1 কেজি ইউরিয়া এটার ভিতরে মিক্সড করা হয়েছে। তো এই পদ্ধতি কিভাবে তৈরি করতে হবে? প্রথমে এই যে বাঁশের যে ডোল ছিল, এই ডোলটাকে ভালো করে গোবর এবং কাদা মিশিয়ে লেপে দিতে হবে যাতে কোথাও ছিদ্র না থাকে। তারপর এটাকে শুকিয়ে নিতে হবে। তারপর হচ্ছে একটি বালতিতে 1 কেজি ইউরিয়া, এই যে বালতির ভিতরে 1 কেজি ইউরিয়া এবং 20 লিটার পানি নিতে হবে বালতির ভিতরে, এবং ইউরিয়া 1 কেজি এবং 20 লিটার পানির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার ডোলের মধ্যে কি করতে হবে? অল্প অল্প করে, দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ডোলের ভিতরে অল্প অল্প করে খড় দিয়ে ইউরিয়া মেশানো পানি এটির ভিতরে আস্তে আস্তে করে ছিটিয়ে দিতে হবে।
এবং সম্পূর্ণ সমস্ত খড় যখন সম্পূর্ণ পানি দ্বারা মিশিয়ে ডোলের মুখ মিশবে, তখন কি করতে হবে, এই ডোলের যে মুখটা থাকবে সেটা বস্তা এবং মোটা পলিথিন দিয়ে বেঁধে দিতে হবে। এবং এভাবে কি করতে 10 থেকে 12 দিন পর্যন্ত এই খড় এভাবে রোদে শুকিয়ে কি করতে হবে, তারপরে এভাবে রেখে দিতে হবে এবং তারপর রোদে শুকিয়ে এগুলোকে সংরক্ষণ করে গরুকে খাওয়াতে হবে। এটা ছিল ইউরিয়া মিশ্রিত কিভাবে মিশিয়ে কিভাবে খড় তৈরি করতে হয়, ইউরিয়ার সাহায্যে খড় প্রক্রিয়াজাতকরণ, সেটার প্রক্রিয়া অর্থাৎ তৈরি পদ্ধতি। প্রয়োগ পদ্ধতি: একটি গরুকে কি করতে হবে, দৈনিক 2 থেকে 3 কেজি যে ইউরিয়া মেশানো যে খড়, সেই খড় গরুকে খাওয়াতে হবে এবং খড়ের সাথে কি করতে হবে, দৈনিক 30 গ্রাম ঝোলা গুড় মিশিয়ে দিতে হবে, যাতে গরুর খাবার রুচিটা বৃদ্ধি পায়। এই কারণে 300 থেকে 400 গ্রাম কি করতে হবে, ঝোলা গুড় মিক্স করে দিতে হবে। কিছু সতর্কতা আছে, যেমন হচ্ছে ইউরিয়া মিশ্রিত পানি ছোট বাচ্চা ও বাছুরের নাগালের বাইরে রাখতে হবে। তারপর হচ্ছে কাজ শেষ করে সাথে সাথে হাত ভালোভাবে ধুয়ে ফেলতে হবে, যদি ইউরিয়া মিক্সড করা হয় জন্য হাতটা ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। সদ্য ইউরিয়া মিশ্রিত যে খড়, সেটা গরুকে কিন্তু খাওয়ানো যাবে না, কি করতে হবে, 10 থেকে 12 দিন পর্যন্ত গোলার ভিতরে রাখতে হবে, তারপরে সেটা রোদে শুকিয়ে 10 থেকে 12 দিন পরে তারপরে গরুকে খাওয়াতে হবে এবং 2 থেকে 3 কেজি করে প্রতিদিন করে খাওয়াতে হবে। আর কি মাত্রাতিরিক্ত ইউরিয়া মিশ্রিত খড় গরুকে খাওয়ানো যাবে না, অল্প অল্প করে, অর্থাৎ 2 থেকে 3 কেজি করে খড় প্রতিদিন খাওয়াতে হবে। এই ছিল কিভাবে ইউরিয়ার সাহায্যে খড় প্রক্রিয়াজাতকরণ করতে হয় তার পদ্ধতি। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের যে কৃষি শিক্ষার যে অ্যাসাইনমেন্ট ছিল, দুইটা প্রশ্ন, একটা ছিল এই উদ্দীপক এবং পরের প্রশ্নটা ছিল যে ইউরিয়ার সাহায্যে খড় প্রস্তুত করতে হয় সেটার বর্ণনা। তাই তোমরা আশা করি এই ভিডিও থেকে তোমরা কিভাবে তৈরি করতে হয় ইউরিয়া মোলাসেস ইউরিয়ার সাহায্যে খড় প্রক্রিয়াজাতকরণ সেটা বুঝতে পারছো। তো প্রিয় শিক্ষার্থী, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের যে তোমাদের অ্যাসাইনমেন্ট সেখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।